স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তমা এবং আমি আলী আশরাফ। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। সংসদে পেশ হচ্ছে ৮ লাখ কোটি টাকার বাজেট। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রাজস্ব আয় বাড়ানোর গুরুত্ব। নানামুখী চ্যালেঞ্জের মধ্যে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা, প্রথমবার বাজেট উত্থাপনের আগে অর্থমন্ত্রী। পনেরো শতাংশ করে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে বাজেটে। প্রথমবার সুযোগ পাচ্ছে কোম্পানিও। ব্যাংকে সুশাসন ফেরানো বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। বাজেটে সংস্কারের সুনির্দিষ্ট পরিকল্পনার পরামর্শ। বাজেটের আকার ৫৪ বছরে বেড়েছে ১,০০০ গুণ। অর্থমন্ত্রী প্রথম, আওয়ামী লীগ সরকারের টানা ১৬তম। এবার বিস্তারিত। শুরুতেই বাজেটের খবর। নিত্যপণ্যের বাড়তি দামের কারণে কষ্টে আছে মানুষ। রাজস্ব আয়েও ভালো প্রবৃদ্ধি নেই। বাড়ছে দেশি বিদেশি দেনা পরিশোধের চাপ। আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে নানামুখী শর্ত পূরণের চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে এবার বাজেটের আকার বাড়ানো হচ্ছে ৫% কম। আগামী অর্থবছর মূল্যস্ফীতি ৬.৫% আটকে রাখার পরিকল্পনা সরকারের। অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জের মধ্যেই প্রথমবারের মতো বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আগামী অর্থবছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। বিশাল অঙ্কের বাজেট বাস্তবায়নের জন্য মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৫,৪১,০০০ কোটি টাকা। এ আয়ের মধ্যে ৪,৯৫,০০০ কোটি টাকাই কর। এনবিআর নিয়ন্ত্রিত অংশ ৪,৮০,০০০ কোটি টাকা। বাজেটে ২,৫৬,০০০ কোটি টাকা ঘাটতি পূরণ করা হবে দুভাবে, বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণ নিয়ে। সবচেয়ে বেশি ঋণ নেওয়া হবে ব্যাংক থেকে। আগামী অর্থবছরে দেশি বিদেশি মিলিয়ে ১,১৩,৫০০ কোটি টাকা সুদ ব্যয় হবে। আগামী অর্থবছর নিত্যপণ্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং জীবনযাত্রার মান যেন সীমার মধ্যে থাকে, সেটি নিশ্চিত করতে চান অর্থমন্ত্রী। এজন্য মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হচ্ছে ৬.৫%। জিডিপির প্রবৃদ্ধির হার ধরা হচ্ছে ৬.৭৫%। নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে। আগামী বাজেটে ভর্তুকি ও প্রণোদনা ব্যয় চলতি অর্থবছরের চেয়ে বেশি হতে যাচ্ছে। মূলত ভর্তুকি বাড়ছে বিদ্যুৎ, জ্বালানি ও কৃষি খাতে। উম্মুন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনীতি ঠিক করতেই বাজেটের আকার ছোট করা হয়েছে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, শুধু বড় বাজেট দিয়ে লাভ নেই। সকালে ইস্কাটনের সরকারি বাসভবন থেকে সংসদে যাওয়ার সময় সাংবাদিকদের কথা জানান অর্থমন্ত্রী। বাজেটের মাধ্যমে অর্থনীতির সবকিছু ঠিকঠাক করার প্রচেষ্টার কথাও জানান আবুল হাসান মাহমুদ আলী। এবারের বাজেটে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা থাকবে বলে জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনা করে বাজেট দেওয়ার চেষ্টা করেছেন তিনি। তার আশা, সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে এবারের বাজেট। বিকেল ৩টায় জাতীয় সংসদে আগামী ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী। এটা তাঁর প্রথম এবং টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারেরও প্রথম বাজেট। যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি। দেখেন, আমরা টোটাল বাজেট তো কমিয়ে দিয়েছি, কারণ শুধু বেশি করে লাভ নাই। বাজেটের আরও খবর জানতে চলে যাচ্ছে সহকর্মী হরি সাহার কাছে। হরি। ধন্যবাদ আশরাফ। আমাদের কাছে থাকা খবরগুলো আমরা জানিয়ে দিচ্ছি দর্শকদের। এবছর যেটা বলা হচ্ছিল প্রতিবেদনও, যে মূল্যস্ফীতির চাপ কিন্তু একটি বড় কারণ, মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সরকারের, এবং সেই কারণে বাজেটের আকার কিন্তু খুব একটা বাড়ছে না। ৪.৫% মতো বাজেটের আকার বেড়ে ৭,৯৭,০০০ কোটি টাকা হচ্ছে, এবং এই ৭,৯৭,০০০ কোটি টাকার ব্যয়ের সংস্থান করতে গিয়ে ৫,৪১,০০০ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্য সরকার স্থির করেছে, এবং সেই লক্ষ্যের মধ্যে কিন্তু এনবিআরকেই
আদায় করতে হবে 4,80,000 কোটি টাকা, এনবিআর বহির্ভূত কর 15,000 কোটি টাকা এবং 46,000 কোটি টাকা অন্যান্য খাত থেকে সরকার সংস্থান করার লক্ষ্য রেখেছে। মূল বিষয়গুলো যেটা রয়েছে, এবার জিডিপি প্রবৃদ্ধি কিন্তু 6.75 ভাগে নামিয়ে আনা হয়েছে। অন্যান্যবার কিন্তু 7.25%। গত ধারাবাহিকভাবে বেশ কিছু বছর কিন্তু আমরা দেখেছি 7% উপরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়। যেহেতু মূল্যস্ফীতির লক্ষ্য কমানো হচ্ছে, সেই কারণে কিন্তু এই যে জিডিপি প্রবৃদ্ধিও কিন্তু কমানো হয়েছে। 6.5% মূল্যস্ফীতির লক্ষ্য স্থির করেছে সরকার, যেটা চলতি অর্থ বছরে কিন্তু ধরা হয়েছিল 6%, যদিও তা অর্জন করা সম্ভব হয়নি। অর্থ বছরের বেশিরভাগ মাসেই আমরা দেখতে পেয়েছি 9%-এর বেশি মূল্যস্ফীতি বাজারে লক্ষ্য করা গেছে। এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,65,000 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। সরকার যে ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে, রাস্তাঘাট, সেতু, বিভিন্ন ধরনের যে উন্নয়ন প্রকল্প বছরব্যাপী করে থাকে, সেই প্রকল্পগুলোতে 2,65,000 কোটি টাকা খরচ করবে সরকার, যা চলতি অর্থ বছরের তুলনায় 2,000 কোটি টাকা বেশি ধরা হয়েছে মাত্র। পরিবহন এবং যোগাযোগ খাত বরাবরের মতো সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে, 70,688 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে 40,752 কোটি টাকা বরাদ্দ থাকছে। শিক্ষা খাতে তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ 31,528 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। এবারে কর কাঠামোতে বেশ কিছু পরিবর্তন থাকছে। বাজেট ঘাটতি নিয়ে একটু বলতে চাই আমি। বাজেট ঘাটতিতে কিন্তু আমরা যেটা বলছিলাম 2,56,000 কোটি টাকার যে বাজেট ঘাটতি, সেখানে সরকার একটি বড় অংশই পূরণ করতে চায় দেশের ব্যাংক খাত থেকে ঋণ নিয়ে। 1,37,000 কোটি টাকা ঋণ নেবে এবং তারপরে রয়েছে সঞ্চয়পত্র থেকে সরকার 15,400 কোটি টাকা ঋণ নিতে চায়। বৈদেশিক ঋণের লক্ষ্য রয়েছে সরকারের 90,700 কোটি টাকা এবং 12,400 কোটি টাকা সরকার অনুদান এবং অন্যান্য খাত থেকে অর্থ সংস্কারের লক্ষ্য রেখেছে। এবারের বাজেটে কিন্তু কর কাঠামোতে বেশ কিছু পরিবর্তন আসবে বলে আমরা জানতে পেরেছি। সেই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে ব্যক্তি শ্রেণীর যে কর হার, সর্বোচ্চ কর হার 25% চলমান অর্থ বছরে রয়েছে, সেটা বাড়িয়ে 30% করা হচ্ছে। পুঁজিবাজারে মূলধন যে আয়, অর্থাৎ লেনদেনের মাধ্যমে যদি কেউ 50 লাখ টাকার ওপরে আয় করে থাকে, সেই আয়ের ওপরে 15% গেইন ট্যাক্স আরোপ করার প্রস্তাব করা হতে পারে। কালো টাকা সাদা করার সুযোগ থাকছে নির্দিষ্ট হারে কর দিয়ে। আইটি খাতের 19টি উপখাতে কিন্তু কর অব্যাহতি বাড়ছে। আগামী 3 বছর তারা সেই কর সুবিধা আবারও পাবেন। আরও যে কর কাঠামোতে পরিবর্তন রয়েছে, সেগুলোর মধ্যে যেটা দেখা যাচ্ছে যে উৎসে কর কমানো হচ্ছে অত্যাবশ্যকীয় নিত্যপণ্যে। মোটামুটি আমরা যতটুকু জানতে পেরেছি 17টি চাল, ডাল, ভোজ্য তেল সহ, চিনি সহ 17টি অত্যাবশ্যকীয় পণ্যের উপরে উৎসে কর অর্ধেক করার প্রস্তাব দেয়া হতে পারে। বেসরকারি হাইটেক পার্ক এবং অর্থনৈতিক অঞ্চলে কিন্তু কর যে সুবিধা রয়েছে সেটা বাতিল করে কর আরোপ করার কিন্তু করার প্রস্তাব করা হতে পারে। মোবাইলে কথা বলা, ইন্টারনেটে সম্পূরক শুল্ক কিন্তু বাড়ছে। পর্যটন এবং বিনোদন সেবায় কিন্তু ভ্যাট বাড়ছে। অ্যামিউজমেন্ট পার্ক, থিম পার্ক যেগুলো রয়েছে সেসব জায়গায় টিকিটে ভ্যাট বাড়বে। পাশাপাশি পর্যটন যে অপারেশনে যে সেবাগুলো রয়েছে, সেই সেবার কিন্তু ভ্যাট দ্বিগুণ করা হবে। এছাড়া কোন কোন পণ্যের দাম বাড়তে পারে সেগুলো নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি, সব ধরনের ফ্রিজ, এসির দাম বাড়বে, আমদানি করা ফুল ফলের দাম বাড়বে, কাজু বাদাম, জেনারেটর, মোটরসাইকেল, ওয়াটার ফিল্টার, এলইডি বাল্ব, সিগারেট ও তামাক পণ্যের দামও যথারীতি বাড়বে। দাম কমার তালিকায় যেসব পণ্য রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিডনি ডায়ালাইসিস রোগীর জন্য যে ব্যবহৃত হয় ডায়ালাইসিস ফিল্টার, সার্কিটের দাম কমবে বলে আমরা জানতে পেরেছি। ডেঙ্গু পরীক্ষার কিটের দামও কিন্তু কমতে পারে। কমার তালিকায় রয়েছে চকলেট, গুঁড়ো দুধ, ল্যাপটপ, এছাড়া গোখাদ্য, পোলট্রি এবং ডেইরি, ফিশারিজ যে খাতের যে খাদ্য পণ্য রয়েছে সেই খাদ্যগুলোর কিন্তু দাম কমবে বলে জানা গেছে। এছাড়া এয়ারক্রাফট এবং প্রোপেলার উড়োজাহাজ খাতের সেগুলোর দামও কিন্তু কমবে। তো এক নজরে বাজেটের এই ছিল। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ, তিনি রয়েছেন এই মুহূর্তে সংসদ ভবন এলাকায়। শাহিদের সঙ্গে আমরা যুক্ত হতে চাই।
তো আমাদের সঙ্গে রয়েছেন শাহিদ আহমেদ এবং সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ। প্রথমেই যাচ্ছি সংসদ ভবন এলাকায় আমাদের সহকর্মী রয়েছেন শাহিদ। শাহিদ, বাজেটের বিষয়ে এখন পর্যন্ত কি খবরাখবর রয়েছে আপনার কাছে? বাজেট কি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে কিনা? দেখুন, এখন আসলে যেহেতু 3টার সময় শুরু হবে, এখনো পর্যন্ত অনুমোদন হয় না, এবং যারা অতিথি বা যারা সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সদস্য, তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে। আমি যদি আরও নির্দিষ্ট করে বলি, মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান, উনি কিন্তু ইতিমধ্যে এই সংসদ ভবনের ভিতরে প্রবেশ করেছেন। জাতীয় পার্টির আনিসুল মাহমুদ এবং এসহ বিভিন্ন মন্ত্রী পরিষদের যারা আছেন, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক যারা আছেন, তারাও কিন্তু একে একে এই সংসদ ভবনের ভিতরে প্রবেশ করছেন। অর্থাৎ বলা যায় এই যে কিছুক্ষণের মধ্যেই যে 2024-25 অর্থ বছরের যে নতুন বাজেট, সেই কার্যক্রম শুরু হবে। আর আরেকটি বিষয় আপনি যেটা বলছেন যে এইবারে বাজেটে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জগুলো, আমরা যদি এর আগে অর্থমন্ত্রীর বক্তব্য আমরা যদি একটু পর্যালোচনা করি, সেক্ষেত্রে উনি কিন্তু বলছেন যে এইবারে বাজেট কিন্তু আসলে অনেক সতর্কতামূলক বলা হচ্ছে, অর্থাৎ মাত্র 4% গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে, যেটা এর আগে আমরা কিন্তু আরও বেশি বৃদ্ধি পাওয়া দেখেছিলাম। তবে সবচেয়ে বেশি নজর থাকবে সাধারণ মানুষের আসলে কোন পণ্যের দাম কমছে, কোন পণ্যের দামটা আসলে বাড়ছে। আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন এই বিষয়ে কিন্তু আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আবার হয়তো আসবো। আমরা যোগ দিচ্ছি সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংকের সালেউদ্দিন আহমেদের সঙ্গে। জনাব আহমেদ, আমরা যেটা দেখছিলাম যে বাজেট কিছুটা সংকোচনমূলক করার চেষ্টা সরকারের রয়েছে। প্রতিবারই 12-15% পর্যন্ত কিন্তু বাজেটের আকার বাড়ে, এবার 4.5% মতো বাড়ছে। কিন্তু তারপরও ঘাটতি যেটা 2,56,000 কোটি টাকা কিন্তু থাকছে, সেই ঘাটতির একটা বড় অংশই দেশের ব্যাংক খাত থেকে নিবে। 1,37,000 কোটি টাকার বেশি কিন্তু ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা সরকারের রয়েছে। তো এই পরিমাণ অর্থ যোগান দেওয়ার সক্ষমতা বা তারল্য ব্যাংক খাতের রয়েছে কিনা, সেটার কোনো অন্যরকম প্রভাব বেসরকারি খাতে পড়ার আশঙ্কা আছে কিনা? ধন্যবাদ। প্রথমেই বলি, বাজেট আকার সম্পর্কে আমি মোটামুটি সন্তুষ্ট। আকার ঠিক রিজনেবল, আমি বলবো বাস্তবসম্মত আকার বলতে। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো রাজস্ব আয় এবং ব্যয়ের দিকটা। প্রথম আমি বলি, ব্যয়ের দিকটা সরকারকে সাশ্রয়ী হতে হবে। এই যে 1298টা প্রজেক্ট এডিপি যে দিয়েছে, এগুলো কিন্তু অর্থহীন, বেশিরভাগ প্রজেক্ট। এগুলো কমিয়ে নিতে হবে। কমালে কিন্তু ডেফিসিটটা কমে যাবে। এটা হলো আমার প্রথম পরামর্শ। ডেফিসিটটা কমলে আর ঠিক আছে, যাই ডেফিসিট থাকুক, সরকার ডোমেস্টিক এবং বাইরে থেকে আদায় করবে। এখন ডোমেস্টিক সোর্স মানে ব্যাংকিং সোর্স থেকে। ব্যাংক তো এমনি লিকুইডিটি প্রবলেম আছে, ব্যাংক কোথেকে দেবে? আরেকটা হলো ব্যাংকিং সেক্টরের যে অবস্থা, দুরবস্থা বলবো, সেই প্রেক্ষিতে ব্যাংক থেকে আরো টাকা নিয়ে নেবে। মানুষ তো ব্যাংকে টাকাই রাখছে না, ব্যাংকের উপর আস্থা নাই। অথবা কি করে ব্যাংক থেকে নেবেন? আর ব্যাংক থেকে টাকা উঠে নাও মানে কি? ব্যবসা বাণিজ্যে আপনার ক্রেডিট দিতে পারবেন। ব্যবসা বাণিজ্য যদি প্রসার না হয়, সরকার কর আদায় করবে কোত্থেকে? প্রত্যক্ষ কর বলেন, পরোক্ষ কর, এগুলো তো একটা সেলফ ডিফিটিং একটা অদ্ভুত একটা এই যে দুষ্ট চক্রে আমরা। ব্যাংক থেকে নেওয়াটা ঠিক হবে না। বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বিল ছাপিয়ে এটা করে ব্যাংক থেকে নিচ্ছে। আর এটা একটা বড় জিনিস। এবং ইনফ্যাক্ট যে বাজেটটা ঋণ নির্ভর হয়ে যাচ্ছে, বাইরের থেকে আপনি টাকা আনবেন, অলরেডি আমাদের বৈদেশিক ঋণের ভারে আমরা জর্জরিত। অতএব আমার মনে হয় ব্যয়টা সাশ্রয়ী করলে কিন্তু ডেফিসিটটা কিছু কমবে। এবং ব্যয়টা করতে হবে যেটা বলে সুখী সমৃদ্ধশালী। সুখী মানে মানুষের জীবনযাত্রার মান বাড়াবেন, কর্মসংস্থান করবেন, সেইগুলো সবচেয়ে বড়। আপনি যেটা বলছিলেন যে ব্যাংক এমনিতেই তারল্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ব্যাংক খাত, তেমন একটি পরিস্থিতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, ব্যাংকের আমানতের বিভিন্ন পর্যায়ে কিন্তু শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে। তো সেটা কতটুকু যৌক্তিক বলে মনে করেন? আমানতের উপরে শুল্ক বাড়াবে। আপনিই দেখেন না, ব্যাংকে তো লোকজন টাকা, আপনি তো এখানে কিন্তু সেই বাজেটটা কিন্তু ব্যাংকিং সেক্টরে যদি রিফর্ম যদি না করে, ব্যাংকিং সেক্টরে যদি ভালোভাবে ঠিক না করে, কিন্তু ডিফিকাল্ট হবে। আরেকটা জিনিস, যে কর আপনি জোর করে করতে ব্যবসাতে আদায় করেন। আরেকটা আমি দেখছিলাম যে আপনি ক্যাপিটাল গেইন ট্যাক্স দিচ্ছেন কর্পোরেট, তার মানে এটাকে ব্যবসা বান্ধব তো ঠিক পুরোপুরি হচ্ছে না। ব্যবসায়ীরা কি করে আপনার এই যে ক্যাপিটাল গেইন দিতে থাকেন, এই করতে থাকেন, ট্যাক্সের হার বাড়াবেন, তাহলে তো লাভ হবে না।
আর একটা জিনিস আমি মনে করি যে এই যে বলেছি কালো টাকা সাদা করার জন্য আমি কালো টাকা সাদা করার মোটেও পক্ষে সেখানে 15% ট্যাক্স দেবেন, যেখানে সর্বোচ্চ আয়ের উপর কর আছে 30%। এটা তো একটা অত্যন্ত যুক্তিহীন কাজ। আমার সর্বোচ্চ আয়ের উপর 30% ট্যাক্স দেবো আর কালো টাকা নিয়ে 15% ট্যাক্স দেবে, এটা কি করে হয়? আমি তো এই তবে একটা দিক ভালো বলেছেন, আমি জানি না কতটা কৃষি জ্বালানির উপর ভর্তুকি থাকবে, এইটা আমি মনে হয় একটা ভালো উদ্যোগ। IMF খালি বলছে কৃষি ভর্তুকি কমাও, তারপরে জ্বালানি ভর্তুকি কমাও, সব ভর্তুকি কমায় দাও। IMF এর এইরকম পরামর্শ আমলে নেওয়ার কোনো মানে হয় না। যদি করে থাকেন, যদি এই পরামর্শ আমলে যদি না নেয়, ভর্তুকি যদি থাকে যথাযথ স্থানে ভর্তুকি দেওয়াটা আমার মনে হয় সময় ছিল। সেই দিক দিয়ে আমি মনে হয় বাজেটের এই জিনিসটা একটা অনেকটা বাস্তবসম্মত দিক। এবারে নিত্যপণ্যের কিন্তু বিভিন্ন পর্যায়ে কিন্তু সরবরাহে উৎসে কর অর্ধেক করার প্রস্তাব করা হচ্ছে, যেহেতু 6.5% মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, চলমান কিন্তু অবস্থা 10%-এর কাছাকাছি। সেটা কতটুকু ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন? এইটা আমি মনে করি এটা রাইট উদ্যোগ এবং এটা ভালো। আর আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের যে অনেক কিছু খাদ্য ইম্পোর্ট করি, তার সয়াবিন অয়েল বলেন, ডাল বলেন, সেগুলি শুল্ক আরো কমালে এটা একটা আমার মনে হয় একটা পজিটিভ, মূল্যস্ফীতিটা কিছুটা কমাতে সহায়তা করবে। সাথে সাথে কিন্তু বাজারটা মনিটর করতে হবে। লোকজন নিয়ে আসবে, ব্যবসায়ীরা তারপর গুদামে রেখে দেবে, বেসমেন্টে রেখে দেবে তেলের বোতল, বাজারে আনবে না। সেটার জন্য কিন্তু এটা অবশ্য বাজেটের অংশ না, কিন্তু এখানে সরকারের যে সংস্থাগুলো আছে তারা কিন্তু বাজারটা মনিটর করতে হবে। না করলে কিন্তু মূল্যস্ফীতি 6.5% নিয়ে আসা মোটেও সম্ভব হবে। পুঁজিবাজারে গেইন ট্যাক্স কিন্তু আরোপ হচ্ছে এবার। 50 লাখ টাকার উপরে কেউ যদি আয় করে থাকে লেনদেনের মাধ্যমে, তার উপরে 15% গেইন ট্যাক্স আরোপের প্রস্তাব আসতে পারে। এই ধরনের গেইন ট্যাক্স আরোপ করলে পুঁজিবাজার পরিস্থিতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে? এমনিতেই আমরা দেখছি যে একটা নাজুক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আমার মনে হয় এই সিদ্ধান্ত নেওয়া এখন ঠিক হবে না। পুঁজিবাজারটা এমনি আমরা নাজুক, পুঁজিবাজারটা এখন অনেক ছোট। এইখানে বরং আপনার গভর্নেন্স, ইনসাইডার ট্রেডিং এগুলি ইসে করে পুঁজিবাজারে যেন লোকজন আসে, ব্যাংক ডিপেন্ডেন্ট যেন কেউ না থাকে আর বেশি। মানে ব্যাংক থেকে আর কত টাকা দেবেন, লোকজনকে পুঁজিবাজারে এনকারেজ করে সেখানে বরং যা যা প্রণোদনা দেওয়া দরকার, এই যে ক্যাপিটাল গেইন ট্যাক্সটা এখন আমার মনে আরোপ করা ঠিক হবে না। বরং পুঁজিবাজারে যদি কেউ যায়, লিস্টেড কোম্পানি যদি হয়, সেটা কর্পোরেট ট্যাক্স আরো কম হওয়ার জন্য আমি মনে করি শুরু করি। বাংলাদেশ কিন্তু কর্পোরেশন মানে কর্পোরেট ট্যাক্সের হার সর্বোচ্চ অনেক বেশি। অতএব আমার মনে হয় না ক্যাপিটাল গেইন ট্যাক্স এখানে পুঁজিবাজারে দেওয়া সঠিক হবে। আমি জানি না এটাকে কারা করে, এখানে পুঁজিবাজারটাকে যাও নাজুক অবস্থা আছে, পুঁজিবাজারে আরো খারাপ হবে। বরং কিছু যে বড় বড় যারা পুঁজিবাজারে প্লে করে, যারা পুঁজিবাজার ম্যানিপুলেট করে, মানে অর্থ নানা রকম ভাবে বেআইনি ভাবে আয় করে বা অন্যরকম ম্যানিপুলেট করে, তাদের সুবিধা হতে পারে, কিন্তু সাধারণ মানুষ অন্যান্য বিনিয়োগকারীর জন্য মোটেও ঠিক হবে না। আপনি বলছিলেন যে এনবিআর বা কর আদায়কে বাড়াতে হবে, আমাদের যে বাজেট ঘাটতি কমানো যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে এনবিআরের একটি পদক্ষেপ আমরা এবার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে বিভিন্ন খাতে যে কর অব্যাহতি, ব্যক্তি প্রতিষ্ঠান ভেদে যে কর অব্যাহতির সংস্কৃতি রয়েছে সেখান থেকে বের হয়ে আসতে চায়। পাশাপাশি বিভিন্ন শিল্পে যে কর ছাড় দেয়া আছে সেগুলো আস্তে আস্তে কমিয়ে যৌক্তিকীকরণ করার চেষ্টা করছে। এগুলোর পাশাপাশি আর কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? এইগুলো খুব আমার মনে হয় না এই এনবিআর অনেকটা ইনডিরেক্ট ওয়েতে অনেক কমপ্লিকেটেড জটিল অবস্থায় গেছে। কর কমিয়ে দেবেন, কিছু কিছু শিল্প আছে যেটা ইম্পোর্ট সাবস্টিটিউট শিল্প, এখানে করে যে কমিয়ে দেয় সেটা তো সাফার করবে। আমার মনে হয় সবচেয়ে ভালো হতো যে ট্যাক্স নেটটা বাড়া। যেমন কর্পোরেট ট্যাক্সের অনেক কর্পোরেশন আছে ট্যাক্স দেয় না বা এখনো টিনের আসে নাই। ব্যক্তিগত খাতে আপনার প্রত্যক্ষ কর অনেকেই দেয় না, ওগুলো বরং সোজা, ওগুলো বরং আপনি আইডেন্টিফাই করেন। অলরেডি 1 কোটি লোকের টিন আছে, 50 লক্ষ লোকের বেশি দেয় না, আপনি কেন ওইদিকে যাচ্ছেন না? আপনার এফিসিয়েন্ট, আপনার সামর্থ্য এফিসিয়েন্সি বাড়ান, লিকেজ কমান,
না করে আপনি ওখানে অব্যাহতি কমিয়ে দেবেন, ওখানে অব্যাহতি কমিয়ে দেবেন, এগুলো হলো ডিসক্রিশনারি, বিশেষ ক্ষমতা। কাকে পছন্দ না হয়, কাকে ইস্যু করে অব্যাহত কমিয়ে দিচ্ছেন, এটা তো ঠিক হচ্ছে না, এটা ডিস্টরশন হবে আরো। হ্যাঁ, যেখানে আপনার দেশীয় শিল্প আপনার ইসে করে, কি জানি বলে, তৈরি হয় একটা জিনিস, বাইরে থেকে আমদানি করলে যদি সেখানে অব্যাহত থাকে কর, সেটাকে আপনি ইসে করতে পারেন, বাড়াতে পারেন, যাতে আমাদের দেশের শিল্প ইসে হয়। কিন্তু একেবারে সোজাসুজি অন্য অব্যাহত কমিয়ে কর ইসে করে দেবেন প্রণোদনা, সেটা আমার মনে হয় ঠিক হবে না। এটা ভেবে চিন্তে এটা করা উচিত। আমি মনে করি প্রত্যক্ষ কর বাড়ান, পরোক্ষ কর কমিয়ে দেন, এটা বাড়াবেন না। ভ্যাটের সোজাসুজি ভ্যাট করলে সবাইকে এফেক্ট করে। এটা রুটির উপর ট্যাক্স দিলে আপনি 10 টাকা দেন আর একজন কোটিপতি 10 টাকা দেয়, এটা কেন? আপনি ভ্যাট কেন বাড়াবেন? মানে ভ্যাট পণ্যের উপর বিভিন্ন সেবার মধ্যে সাধারণ মানুষ এফেক্ট করে বেশি। এবং এনবিআর কে কিন্তু এইভাবে সচেষ্ট হতে হবে। আর লিকেজ হচ্ছে, এটা কমালে কিন্তু এনবিআর এর যে টার্গেট দিয়েছে ওটা পৌঁছানো ডিফিকাল্ট হবে, ওটা পৌঁছাতে পারবে না 1 বছরে, তো কাছাকাছি যাবে, তখন হয়তো ট্যাক্স জিডিপি রেশিও আমাদের বাড়তে পারে। ধন্যবাদ জনাব আহমেদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদের সঙ্গে। তো এই ছিল এখন পর্যন্ত বাজেট নিয়ে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। পরিশাহ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম বাজেট নিয়ে নানা তথ্য এবং বিচার বিশ্লেষণ। চলে যাচ্ছি পরের সংবাদে। উদার হস্তে কালো টাকার পক্ষে অবস্থান নিয়ে প্রথম বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রথমবারের মতো কোম্পানিও পাবে তার উদারতার সুযোগ। জমি, ফ্ল্যাট, নগদ টাকা, ব্যাংক সঞ্চয়, সিকিউরিটিজ সবই বৈধ করা যাবে, যা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। দেশে কালো টাকার পরিমাণ কত, এর সঠিক কোনো পরিসংখ্যান নেই। অর্থনীতিবিদ আবুল বারকাতের হিসাবে জিডিপির 3 ভাগের 1 ভাগই কালো। স্বাধীনতার পর থেকে অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে কালো টাকা। কালো টাকা 2 ধরনের। অনেকেই বৈধ পথে আয় করলেও আয়কর নথিতে দেখান না। কেউ কেউ একে অপ্রদর্শিত আয় বলেন। আর কিছু মানুষ আয় করেন অবৈধ উপায়ে, যেমন ঘুষ, দুর্নীতি, লুট ইত্যাদি নানা উপায়ে। প্রথম ধরন নিয়ে সমাজে তেমন আপত্তি না থাকলেও অবৈধ আয় নিয়ে সমাজে আছে বিস্তর আপত্তি। আইনের চোখেও তা গুরুতর অপরাধ। কালো টাকা প্রসঙ্গে এক এক দেশের অবস্থান এক এক রকম, তবে বেশিরভাগ দেশ এর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেয়। আতঙ্কে থাকেন অবৈধ সম্পদশালীরা, কিন্তু বাংলাদেশে বারবার সাধারণ ক্ষমা দেয়া হয়। এবার অবৈধ সম্পদধারী কোম্পানিকেও কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছেন অর্থমন্ত্রী। কর্মকর্তারা জানান 15% কর দিয়ে নগদ টাকা, ব্যাংক সঞ্চয়, সিকিউরিটিজ সবই বৈধ করা যাবে। জমি ও ফ্ল্যাটও বৈধ করা যাবে, এক্ষেত্রে দিতে হবে নির্ধারিত কর। কর্মকর্তারা জানান ফ্ল্যাটের কর নির্ধারণের জন্য ঢাকাকে 5টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। বর্গফুট প্রতি সর্বনিম্ন কর 3000 টাকা। ঢাকার বাইরের অঞ্চলগুলোকেও কয়েকটি ভাগে বিভক্ত করে কর নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিক স্থাপনার ফ্ল্যাট বৈধ করতে দ্বিগুণ কর দিতে হবে। ভূমির ক্ষেত্রেও দাম বিবেচনায় কর নির্ধারণ করেছে এনবিআর কর্মকর্তারা জানান আয়কর রিটার্ন জমায় ডকুমেন্টস ভেরিফিকেশন সিস্টেম ডিভিএস চালু হওয়ায় অনেক কোম্পানি বিপাকে পড়েছে সম্পদ নিয়ে। কারণ সম্পদ অর্জনে অনেক কোম্পানির বিচ্যুতি রয়েছে, তাই এবার কোম্পানিকে দেয়া হচ্ছে সুবিধা। আগামী অর্থবছর জুড়ে রিটার্ন বা সংশোধিত রিটার্ন দিয়ে কালো সম্পদ দেখানো যাবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংক খাতে সুশাসন ফেরানো এখন বড় চ্যালেঞ্জ, তাই বাজেটে এই খাত সংস্কার নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। তাদের মতে দুর্নীতি অনিয়ম কমানো গেলে ব্যাংক খাতে গ্রাহকের আস্থা ফেরানো সম্ভব। সম্প্রতি কিছু দুর্বল ব্যাংকের তালিকা তৈরি করে বাংলাদেশ ব্যাংক। এতে আতঙ্কিত হয়ে পড়ে আমানতকারীরা। আবার জোরপূর্বক ব্যাংক একীভূত করার উদ্যোগেও অস্থিরতা ছড়িয়ে পড়ে এ খাতে। দেশে এখনও ডলার ও টাকার সংকট চলমান থাকায় চলতি হিসাবেও ঘাটতি দেখা দিয়েছে। ব্যাংক খাতে আমানতের চেয়ে ঋণের প্রবৃদ্ধি এখনও বেশি। খেলাপি ও বেনামি ঋণ এখনও লাগাম ছাড়া। বাংলাদেশ ব্যাংকের হিসেব বলছে 2022 সালে খেলাপি ঋণ ছিল 1,20,656 কোটি টাকা, আর 2023 সালে খেলাপি ঋণ বেড়ে হয়েছে 1,45,633 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন আর্থিক খাতে এখন বড় ধরনের সংস্কার প্রয়োজন। প্রভাবশালীদের হস্তক্ষেপের ফলে যে কুঋণ মাধ্যমে টাকা লুণ্ঠন, মূলধন এবং ডিপোজিটার্স মানি লুণ্ঠন হয়ে যাচ্ছে, এবং হওয়ার পরে সরকারি ব্যাংকগুলো আবার বেইল আউট টাকা চায় সরকারের থেকে, এবং সরকার সেটা দিয়েছেও।
এটা বন্ধ করতে হবে। এটাই আমি মনে করি বাজেটের এবার মূল লক্ষ্য হওয়া উচিত। ওইসব ইন্ডিভিজুয়ালদেরকে যদি আমরা আসলেও আপনার পিরিয়ড অ্যাকশন নেওয়া যায়, তাহলে হয়তো আমরা একটা সুশৃঙ্খলা আনতে পারবো। আদারওয়াইজ যদি আমি বছর পর বছর ধরে যদি এরকম চলতে থাকে, তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টর আরও উইক হয়ে যাবে। এমন সংকটের মধ্যে ডলারের দাম বাড়ানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ধারাবাহিকভাবে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। ফলে রিজার্ভ কমে হয়েছে 13 বিলিয়ন ডলার। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাত ঠিক না করলে সার্বিক অর্থনীতিতে গতি ফেরানো কঠিন হবে। দুর্নীতির উৎস থেকে প্রাপ্ত টাকা যেটা বিদেশে পাচার হয়ে যায়, সেটা গিয়ে আমার ডলার রেট, আমার ডলার অ্যাভেলেবিলিটি, ডলার ডিমান্ড এবং ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্টকে হিট করছে। সুতরাং আমি যদি ওইটা ঠিক না করি, হয়তো বন্ধ করতে পারবো না, কিন্তু কমাতে যদি না পারি, আমার তো ব্যালেন্স অফ পেমেন্ট এবং ফরেন এক্সচেঞ্জ ঠিক হবে না। ব্যাংকিং ইন্ডাস্ট্রি যদি আপনি আসলে আস্থা ফেরাতে হয়, আমাকে ব্যাংকিং সেক্টরের বিহেভিয়ারটা পাল্টাতে হবে, যাতে করে মানুষের আস্থাটা ফিরে আসে। এই খাতকে শক্তিশালী করতে খুব দ্রুত ব্যাংকিং কমিশন গঠনেরও পরামর্শ বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজেট নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। জনাব আশিস সৈকত, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবারের বাজেটকে বলা হচ্ছে আঁটো-সাঁটো বাজেট এবং বলা হচ্ছে যে এটা প্রবৃদ্ধির উচ্চাশা কমিয়ে, খরচের হাতও কমিয়ে অর্থনীতিকে টেনে তোলার একটা ছক এই বাজেটে থাকছে। আপনার কাছে কি মনে হচ্ছে বাজেটটা কেমন হচ্ছে, কতটা জনবান্ধব হবে? ধন্যবাদ আপনাকে। মানে আপনি যদি বাজেটের হিসাবটা দেখেন, এটি তো আমাদের দেশের 53তম বাজেট। এর আগের 52টি বাজেট যদি দেখেন, মানে ইমিডিয়েট পরে আগের বছরের যে বাজেট, তার থেকে পরের বছরের বাজেট 10 থেকে 14% বেশি হয়, বড় হয়। এইবারই প্রথম আমরা দেখলাম এটা মাত্র 4% নামে আনা হয়েছে। তার মানে বাজেটের আকারটা ছোট রাখার একটা প্রাণান্তকর চেষ্টা করা হয়েছে। এবং এটা অর্থমন্ত্রী বলেছেন যে মূল্যস্ফীতি যেভাবে বেড়ে যাচ্ছে, সেটা হ্রাস টানার জন্যই আসলে বাজেটের আকারটা ছোট রাখার চেষ্টা করা হয়েছে। এবং মূল্যস্ফীতি মানে সাধারণ মানুষের জন্য আসলে মূল্যস্ফীতি শব্দটা অনেক কঠিন, যে মূল্যস্ফীতি কী। মূল্যস্ফীতিটা আসলে তো মোটা দাগে আমরা যেটা বুঝি যে নিজের টাকা দিয়ে, যারা আমরা যে টাকা ব্যবহার করি, সেই টাকা দিয়ে ক্রয় ক্ষমতা যখন কমে যায় মানুষের, যে 100 টাকায় আগে হয়তো 10 কেজি চাল কিনে যেত, এখন হয়তো 100 টাকায় 1 কেজি চাল কিনা যায়। এই জিনিসটা হ্রাস টেনে ধরা, মানুষের যে আয়ের সঙ্গে ব্যয়ের যে সঙ্গতিটা রাখা, সেইটাই আসলে হ্রাস টেনে ধরার কথা অর্থমন্ত্রী বারবার বলেছেন। যে এখন করণীয় কি? করণীয় হলো যে খরচ কমানো, যেমন বড় কোনো খরচের খাত, ডেভেলপমেন্ট কোনো খাত এবার বাজেটে রাখা হয়নি। কিন্তু যেসব অবকাঠামোগত উন্নয়নের কাজগুলো চলছে, সেগুলো চলমান থাকবে, কিন্তু নতুন কোনো কাজ এবারে বাজেটে রাখা হয়নি, সেটি একটি হ্রাস টেনে ধরা। এবং আপনি যদি দেখেন যে বিলাসবহুল যেসব সামগ্রী, সেগুলোর উপর অনেক বেশি উচ্চ কর দেওয়া হয়েছে, কারণ আয় এবং ব্যয়ের সাথে সামঞ্জস্য রাখা যাচ্ছে না। এবার 8 লাখ কোটি টাকার বাজেট, তার মধ্যে কিন্তু 2.5 লাখ কোটি আপনার ঘাটতি রয়েছে। এই 2.5 লাখ কোটি টাকা জোগাড় করার জন্য সরকারের চেষ্টা, রাজস্ব আয় বাড়ানো 1, 2 হলো এই বৈদেশিক যে আমাদের যে মুদ্রা, সেটি বাড়ানো। সেটার জন্য আপনার রপ্তানি বাড়াতে হবে। রপ্তানি বাড়ানোর জন্য রপ্তানি খাতে ছাড় দেওয়ার, বিভিন্ন রপ্তানি, আমাদের গার্মেন্টস সহ বিভিন্ন রপ্তানি খাতে ছাড় দিয়ে রপ্তানিটা বাড়ানোর কারণে, ফলে যদি আমাদের আর্থিক আয়টা একটু বাড়ে বৈদেশিক মুদ্রা, তাহলে আমাদের রিজার্ভে যে টান পড়েছে, সেই টানটা কিছুটা সমন্বয় করা হবে, সেটিও বাজেটে চিন্তা করা হয়েছে। পাশাপাশি কিন্তু আবার সাধারণ মানুষকে একটা স্বস্তি দেওয়ার জন্য যে আমাদের যে সেফটি নেট আছে একবারে প্রান্তিক জনগোষ্ঠী, সেইটি কিন্তু আবার বড় করার একটা পরিকল্পনা সরকার করেছেন। কারণ জিনিসপত্রের দাম যখন বেড়ে যায়, তখন কিন্তু সাধারণ মানুষ, একেবারে প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি চাপের মধ্যে পড়ে। তাদের ন্যায্য মূল্যের সামগ্রী সরবরাহ করা এবং সেফটি নেটে আনা, টিসিবিকে আরও বেশি শক্তিশালী করা, টিসিবির মাধ্যমে আরও বেশি মানুষকে খাবার পৌঁছে দেওয়া, এগুলো করে এক ধরনের, আপনি যেটি শুরুতেই বলছিলেন যে একটা চাপাচাপির বাজেট এবার আসলে করা হচ্ছে। কারণ শুধু বাংলাদেশে না, বিশ্বের সব জায়গায় কিন্তু এই করোনা মহামারীর পরে যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আপনি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, এই কারণে কিন্তু অর্থনীতি সাংঘাতিক রকম চাপের মধ্যে আছে এবং বাংলাদেশেও কিন্তু এর বাইরে যায়নি। ফলে এবারের বাজেটে আসলে মূল সরকারের টার্গেট হলো মূল্যস্ফীতি যে কোনোভাবে টেনে ধরা এবং সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া। জনাব আশিস সৈকত, আমরা দেখছি যে প্রতি বছরই আমাদের বাজেটে কালো টাকা সাদা করার একটি সুযোগ থাকে। এই বছরও কিন্তু সেটি থাকছে এবং এইবারের মতো প্রথমবার কোনো প্রতিষ্ঠানও সেই সুযোগ পেতে যাচ্ছে। এটিকে আপনি কিভাবে দেখছেন? না, দেখেন, কালো টাকা বা সাদা করার যে সুযোগ, কালো টাকা বলতে আমরা বুঝি একটা হলো যে আপনি যে আয় করেছেন, বৈধ পথে আয় করেছেন, কিন্তু সেটা আপনি ট্যাক্সে ঘোষণা করেননি, সেটিও কালো টাকা। আবার যারা ঘুষ খেয়ে টাকা উপার্জন করছে বা
অবৈধভাবে টাকা উপার্জন করছে, সেটাও কালো টাকা। এখন এই অপ্রদর্শিত টাকার যে হিসাব, আমাদের অর্থনীতিরা বলেন যে মোট আমাদের যে অর্থনীতি তার 1/3 আসলে কালো টাকা, ব্ল্যাক মানি। এখন টাকার এই সংকটের সময় অর্থনীতি যখন দুর্বল হয়ে পড়েছে বিশ্বব্যাপী, তখন সরকার এই সুযোগটা আবার দিয়েছে। গত অর্থ বছরে কিন্তু কালো টাকা সাদা করার বিধানটা রহিত করা হয়েছিল, ছিল না। এইবার আবার সেটি করা হয়েছে, কিন্তু সেখানে কিন্তু 15% ট্যাক্স দিয়ে, মানে 1 লাখ টাকা যদি কেউ সাদা টাকা কালো টাকা সাদা করতে চায়, তাহলে তাকে 15,000 টাকা দিতে হবে। কিন্তু এই জায়গাটা কিন্তু আবার একটা বৈষম্য তৈরি হয়েছে, যে নর্মালি যদি আমরা ট্যাক্স দেই সেখানে কিন্তু 30% পর্যন্ত ট্যাক্স দিতে হবে। নতুন যে আজকে যে বাজেট পেশ করা হবে সেখানে সর্বোচ্চ কর হলো 30%, মানে 100 টাকায় 30 টাকা কর দিতে হবে। কিন্তু এখানে কিন্তু আবার 15%, মানে এই জায়গাটায় এটিকে কেন 30% করা হলো না সেটা নিয়ে কিন্তু অর্থবিদরাও বলছেন। কিন্তু সরকার থেকে বা অর্থ মন্ত্রণালয় থেকে যেটি বলা হচ্ছে যে এর আগের তাদের যে অভিজ্ঞতা, সেখানে তারা দেখেছেন যে যখন কর হার আবার বাড়িয়ে দেওয়া হয় তখন কালো টাকা আর সাদা হয় না। তো এবার তারা একটু একটু আপনার কাছে জানতে চাই যে এই বাজেট বাস্তবায়নের প্রক্রিয়াটা কি হবে, কবে থেকে আসলে এটি কার্যকর হচ্ছে? হ্যাঁ, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষের মধ্যে ধারণা যে বাজেটটা 1 জুন থেকে হয়তো কার্যকর, 1 জুলাই থেকে হয়তো কার্যকর হবে, কিন্তু এই বাজেটের কিন্তু একটা বড় অংশ কিন্তু আজকে থেকেই কার্যকর হয়ে যাবে। যেমন ধরেন যেসব জিনিসের উপর কর বসবে, যেসব সামগ্রীর উপর, ধরেন সিগারেট, ধরেন যে কোনো খাদ্য সামগ্রী যেগুলোর উপর কর ইম্পোজ হবে, আজকে বাজেট প্রস্তাব করা হবে, আজকে তো পাস হবে না, পাস হবে 27 তারিখে বাজেট, কিন্তু ইম্পোজ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই দামটা বেড়ে যাবে। এবং যেসব ওয়্যার হাউসগুলো আছে, বিদেশি পণ্যের ওয়্যার হাউস, সেই ওয়্যার হাউসগুলো কিন্তু কালকে রাতেই কিন্তু তালাবদ্ধ করে দেওয়া হয়েছে হিসাব করে। আজকে যখন নতুন বিক্রি করবে, এই 3টার পরে সেগুলো আবার খোলা হবে, 3টার পরে কিন্তু নতুন দাম যে বাড়লো বা কমলো সেই হিসাবে কিন্তু বিক্রয় করতে, ফলে এইসব জিনিসের কার্যকারিতা কিন্তু আজকে থেকেই হচ্ছে। আবার 27 তারিখে যদি ধরেন আজকে 100 টাকা সিগারেটের দাম 120 টাকা হয়ে গেল, সেটা আবার 27 তারিখে বাজেট পেশের সময় সেটা আবার 10 টাকা কমিয়ে 110 করা হলো, কিন্তু সেটা কিন্তু সেই 27 তারিখে আবার 110 কার্যকর হবে। ফলে কিছু কিছু জিনিস আজকে থেকেই কার্যকর হয়ে যাচ্ছে। আর 1 জুলাই থেকে কার্যকর হবে মূলত ট্যাক্সের বিষয়টা, যে আমরা যে আয়কর দেই, বছরে মানুষ যে আয়কর দেয় বা কোম্পানি যে ট্যাক্সগুলো যে দেয় সরকারকে, সেই ট্যাক্সটা 1 জুলাই থেকে কার্যকর হবে। যেমন এবার 25% আছে সর্বোচ্চ আয়কর, সেটি 30%-এ নিয়ে যাওয়া হচ্ছে এবার। সেটা কিন্তু এখন থেকে আজকে থেকে কার্যকর হবে না, সেটা কার্যকর হবে 1 জুলাই থেকে। ফলে আসলে বাজেটটা কার্যত দুইটা ধাপে কার্যকর হয়। ট্যাক্সেশন সরাসরি ট্যাক্সেশন যেটা সরাসরি, সেটা আজকে থেকে কার্যকর হবে। আর যেটা আপনার ট্যাক্স যেটা দিবেন বছর শেষের যে হিসাবটা, সেটা 1 জুলাই থেকে কার্যকর হবে। জনাব আশিস সৈকত, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। যাচ্ছি পরের খবরে। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে 54 বছরে বাজেটের আকার বেড়েছে 1000 গুণের বেশি। বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট এটি, আর আওয়ামী লীগ সরকারের টানা 16তম বাজেট। 1971 সালে 4,985 কোটি টাকার অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করে যুদ্ধ বিধ্বস্ত লাল সবুজের বাংলাদেশ। 72-এ স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট দিয়েছিলেন তাজ উদ্দিন আহমেদ। 1972-73 অর্থ বছরের বাজেটের আকার ছিল 786 কোটি টাকা। প্রশাসনিক ব্যয়, রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন ছিল এই বাজেটের প্রধান লক্ষ্য। 3 বছরের ব্যবধানে 1974-75 অর্থ বছরে বাজেটের আকার দাঁড়ায় 1084 কোটি টাকা। 1976-77 অর্থ বছরে শুরু হয় সামরিক শাসন। বাজেটের আকার ছিল 1989 কোটি টাকা। 1990-91 অর্থ বছরে যা বেড়ে দাঁড়ায় 12,960 কোটি টাকায়। 15 বছরে বাজেটের আকার বাড়ে 12 গুণ। স্বাধীনতার 33 বছর পর 2003 সালে 31তম বাজেটের আকার ছাড়ায় 50,000 কোটি টাকায়। এই অর্থ বছরে এম সাইফুর রহমানের পেশ করা বাজেটের আকার ছিল 51,980 কোটি টাকা। 6 বছর পর 2009-10 অর্থ বছরে 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যায় জাতীয় বাজেটের আকার। আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রস্তাবিত সেই বাজেটের আকার ছিল 1,13,815 কোটি টাকা। 2013-14 অর্থ বছরে যার পরিমাণ দাঁড়ায় 2,22,491 কোটি টাকায়। আর 2018-19 অর্থ বছরে এই অর্থমন্ত্রীর শেষ প্রস্তাবিত বাজেটের আকার পৌঁছায় 4,64,000 কোটি টাকার ঘরে। উন্নয়নের ধারাবাহিকতায় অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল 2019-20 অর্থবছরে বাজেট ঘোষণা করেন 5,23,190 কোটি টাকার।
2021-22 অর্থ বছরে এর আকার দাঁড়ায় 6,03,681 কোটি টাকা। সর্বশেষ 2023-24 অর্থ বছরে প্রস্তাব করা হয় 7,61,785 কোটি টাকার বাজেট। এবার 2024-25 অর্থ বছরে দেশের ইতিহাসে সবচেয়ে বড় 53তম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যার আকার হবে প্রায় 8 লাখ কোটি টাকা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বুধবার সন্ধ্যায় ফোনে কথা বলেন দুই দেশের নেতা। এ সময় লোকসভা নির্বাচনে টানা তৃতীয়বার বিজয়ী হওয়ায় নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলিফোনে প্রধানমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদীর শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর বিজয় সম্ভব হয়েছে। ফোনালাপে তিনি আশা প্রকাশ করেন এই বিজয়ের মধ্য দিয়ে ভারত বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মোদি ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা মোদির আমন্ত্রণ গ্রহণ করেন। এবার বিকাশ ঈদ কেনাকাটার খবর। ঈদের বাকি আর সপ্তাহ দেড়েক। রোজার ঈদের মতো জামাকাপড় কেনার হিড়িক না থাকলেও অনেকেই কেনাকাটা করছেন পরিবার পরিজনের জন্য। বিভিন্ন শপিং মলে এসেছে নানা ডিজাইনের জামাকাপড় ও জুতা। ঈদ ও গরম মাথায় রেখে গ্রাহক যাচ্ছেন পোশাক ও জুতার দোকানে। বিকাশের বাড়তি ক্যাশব্যাক অফারও লুফে নিচ্ছেন ক্রেতারা। ট্রেন্ডি ফ্যাশন ব্র্যান্ড এম্বার রাজধানীর বনশ্রীতে বিভিন্ন বিদেশি সংগ্রহের সমন্বয়ে এবারও ঈদে নিয়ে এসেছে নানান ডিজাইন। পুরুষদের জন্য টি শার্ট, পাঞ্জাবি শার্ট, নারীদের টু পিস স্টাইলিশ লং শার্ট, প্যান্ট, স্কার্ট এবং শিশুসহ সব বয়সীদের জন্য আরামদায়ক পোশাক। এই গরমে সুতির পোশাকেই মনোযোগ বেশি ক্রেতাদের। কোরবানির ঈদে অনেকেই আপনজনের জন্য সেরে নিচ্ছেন কেনাকাটা। বিকাশের অফারও লুফে নিচ্ছেন তারা। পাঞ্জাবিটার উপর ফোকাসটা বেশি থাকে, বেসিক্যালি কেনাকাটাটাই বেশি হয়। তারপর ওটাকে স্পেশালি ফোকাস দিচ্ছি এবং কোম্পানি থেকে একটা অফারও করা হচ্ছে। এছাড়া সাথে সাথে বিকাশেরও একটা অফার আছে। সুতি কাপড়, টি শার্ট যেগুলো আছে সেগুলো আর কি চলছে। আমি কিনেছি এখান থেকে, মানও ভালো। আবহাওয়াকে কেন্দ্র করে গরমের কাপড় এবং অনুষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের ট্রেডিশনাল কাপড় চোপড়ও দেখছি। এদিকে শুধু পোশাক নয়, আরামদায়ক জুতাও খুঁজছেন ক্রেতারা। গরমে নতুন কালেকশন নিয়ে এসেছে এমন সব দোকানেই যাচ্ছেন তারা। রাজধানীর রামপুরার বোলিং ফুটওয়্যারে আসছেন অনেক ক্রেতা। দেশীয় থিমে তৈরি আরামদায়ক ও টেকসই জুতায় আগ্রহী অনেকেই। কিডস দেখলাম, লেডিস দেখলাম, জেন্টস দেখছি। আমার মোটামুটি এখানকার কালেকশন ভালোই লাগে। ঈদও সামনে, আর আমরা স্টুডেন্ট তো অনেক জায়গায় মুভ করা লাগে, তো সেক্ষেত্রে কমফোর্টেবল অ্যান্ড একটু স্টাইলিশ জুতার মধ্যে দেখা চলে আসছে। ঈদ কেনাকাটা প্লাস গরম প্লাস কমফোর্ট একটা স্যান্ডেল আমরা চাচ্ছি। ঈদের সব ক্রেতাই চান নতুন নতুন চমক, তাই ক্যাশব্যাক অফার লুফে নিচ্ছেন তারা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেষ দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি চলছে। অনলাইনে সকাল 8টা থেকে শুরু হয় এই কার্যক্রম। আজ দেয়া হচ্ছে 16 জুনের টিকিট। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট দেওয়া শুরু হলেও পূর্বাঞ্চলের টিকিট দেওয়া হবে দুপুর 2টা থেকে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এবারের ঈদে ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে 33,500। একজন যাত্রী তার এনআইডির মাধ্যমে সর্বোচ্চ 4টি টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারবেন। এছাড়া আগামী 10 জুন ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 10 থেকে 14 জুন পর্যন্ত 20 থেকে 24 জুনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের তীব্র সংকট চলছে। অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকছে ঘন্টার পর ঘন্টা। প্রায় 4 দিন ধরে একই অবস্থা চলছে। যেসব গ্যাস স্টেশন চালু আছে সেগুলোতে গ্যাস নেওয়ার জন্য গাড়ির দীর্ঘ সারি। অনেক সময় ধরে অপেক্ষায় থেকেও খুবই অল্প গ্যাস মিলছে বলে জানান চালকেরা। আবার কেউ কেউ মোটেই পাচ্ছেন না। রাজধানীর প্রায় সব স্টেশনেই গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। এতে যানজট তৈরি হচ্ছে সড়কে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, লাইনে গ্যাসের চাপ না থাকায় চাহিদার তুলনায় কম ঢুকছে গাড়িতে। সর্বোচ্চ যারা 1200 টাকার গ্যাস নিতে পারতো এখন 400 টাকার বেশি যাচ্ছে না। এই পর্যন্ত আসি প্রায় 1.5 ঘন্টা। এক পাম্পের থেকে ঘুরে আসছি আতার থেকে, ওইখানে প্রায়
3টা ঘুরনা দিছে, তারপরে ইয়া পাই নাই, জায়গা পাই নাই। পরিমাণ মতো গ্যাস পাচ্ছি না, একদম গ্যাস খালি 1300-1400 টাকার গ্যাস ঢুকতো, এই অর্ধেক মাত্র ঢুকছে। সুনামগঞ্জে হাওরের স্লুইস গেট ও অস্থায়ী ফসল রক্ষা বাঁধ খুলে দেয়ায় বিভিন্ন উপজেলা থেকে পানি নামছে। কয়েকটি গ্রামীণ সড়ক ছাড়া ডুবে যাওয়া রাস্তাগুলোতে চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে কাল থেকে বৃষ্টি না হওয়ায় সিলেট নগরীর বেশিরভাগ ওয়ার্ডের বন্যার পানি নেমে গেছে। সুনামগঞ্জে বুধবার থেকে বৃষ্টি হয়নি, আসেনি ঢল। হাওরের স্লুইস গেট ও অস্থায়ী ফসল রক্ষা বাঁধগুলো খুলে দেওয়া হয়েছে। কমছে বিভিন্ন নদীর পানি। বিভিন্ন উপজেলার রাস্তা ও নিচু এলাকা থেকে পানি সরলেও কয়েকটি গ্রামীণ সড়ক এখনও ডুবে আছে। অনেক মানুষ ঝুঁকিপূর্ণের মাঝে আছে। সুরমা ইউনিয়নের মনপুর গ্রাম, হালুয়ার গ্রাম, রহমতপুর গ্রাম, অনেক গ্রাম এভাবেই প্রতি বছরই আমরা আসলে বন্যা আসলেই অনেক মানুষ, খেটে খাওয়া মানুষ তারা ভুগতেছে। পানি লেগে তো ঘর থেকে বাড়িতে পারি না, বড় অসুবিধা, চলাফেরা বড় অসুবিধা। আমরা বন্যার পানি নামতে দেরির পেছনে অপরিকল্পিত বাঁধকে দায়ী করছেন পরিবেশবাদীরা। হাওরগুলোতে অপরিকল্পিত বাঁধ নির্মাণ করে পানি আটকে ফেলছি, যে কারণে পানি তার প্রকৃতির সূত্র অনুযায়ী নিষ্কাশিত হওয়ার সুযোগ পাচ্ছে না, এক জায়গায় পানিটা ফুলে উঠছে। সিলেট নগরীর বেশিরভাগ ওয়ার্ড থেকে পানি নেমে গেছে, তবে অনেক এলাকায় এখনও দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। ডেইনো যা ময়লা আবর্জনা আছে সম্পূর্ণ সবগুলো মানে কলোনিতে ঢুকে, এখানে যে পানি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু জিনিসপত্রে উঠাইতে হয়েছে, জায়গা দুলাইতেছে, জাজিম দিয়ে বান্ধিয়া তুষরে বান্ধিয়া চেয়ার টেবিল দিয়া উপরে উঠাইয়া রাখছি। ভারী বৃষ্টি ও ঢল না হলে এ মুহূর্তে বন্যার আশঙ্কা দেখছে না পানি উন্নয়ন বোর্ড। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এছাড়া এখনকার মতো বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাই।